নমস্কার, সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে আজকের ভিডিওটি শুরু করছি। আজকের এই ভিডিওর বিষয় হলো ঢাইয়া এবং সাড়ে সাথে কী। আচ্ছা, আমি যদি বলি ঢাইয়া বা শনির সাড়ে সাথে নিয়ে অত ভয় পাওয়ার কিছু নেই, তাহলে কেমন হয়? সত্যি কি এতটাই খারাপ ঢাইয়া এবং শনির সাড়ে সাথে? তাহলে অনেক অস্ট্রেলিয়ার এই কথাও বলছে কেন যে সবার যে খারাপ হবে সেটা নয়? তো চলুন সেই বিষয়ে বিস্তারিত জানা যাক। তো সবার প্রথমে যেই জিনিসটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে ঢাইয়া। ঢাইয়া আসলেই কি? শনি মহারাজের কোন পজিশন হিসাবে ঢাইয়াকে আমরা কাউন্ট করে থাকি এবং ঢাইয়ার জন্য আমাদের লাইফে কী কী এফেক্ট পড়ে, কোন কোন রাশির এ সময় ঢাইয়া চলবে। এর সাথে সাথে আমি আরেকটি জিনিস সবাইকে বলবো, যারা আমার ভিডিওগুলো দেখেন বা আমার চ্যানেলে রয়েছেন তাদের একটু একটু বিষয় অ্যাস্ট্রোলজি সম্পর্কে জ্ঞান রাখুন, তাহলে প্রচুর জিনিস বুঝতে সুবিধা হবে। আর অবশ্যই কোনো কিছু জানতে চাইলে আমাদের কমেন্ট করবেন, আমরা চেষ্টা করব আপনাকে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার। কারণ অ্যাস্ট্রোলজি সম্পর্কে আপনার যদি সামান্য জ্ঞানটুকু থাকে তাহলে অত্যাধিক নানান ধরনের যে এই সময় ভয় সৃষ্টি করার চেষ্টা চলেছে অনেকেই, সেগুলো থেকে নিজেকে বিরত রাখতে পারবেন। তো ঢাইয়া কি? আপনার জন্ম রাশির আপনি যেই রাশির জাতক বা জাতিকা, সেই রাশির অষ্টমে বা চতুর্থে যদি শনি মহারাজ অবস্থান করেন বা গোচর করেন তখন আপনার ঢাইয়া হয়। আর যেহেতু শনি মহারাজ একটি ঘরে 2.5 বছর থাকেন, তাই এই ঢাইয়াটাও 2.5 বছর থাকে। দ্বিতীয়টি হলো সাড়ে সাথে কী। শনির সাড়ে সাথে নিয়ে যে এত কিছু বলা হচ্ছে, সেই সাড়ে সাথে আসলে কী? শনি মহারাজ যেই ঘরে অবস্থান করেন, বা বললে ভালো আপনার জন্মরাশির ঘরে যদি শনি মহারাজ অবস্থান করেন, সেক্ষেত্রে তার আগের ঘর এবং তার পরের ঘর, অর্থাৎ আপনার জন্মরাশির আগের ঘর এবং পরের ঘর, মোট 3টে ঘর নিয়ে হয় শনির সাড়ে সাথী। ধরুন আপনার জন্মরাশির আগের ঘরে শনির মহারাজ অবস্থান করছেন, তো তখন থেকে আপনার শনির সাড়ে সাথে স্টার্টিং হচ্ছে। এইভাবে 2.5 বছর 2.5 বছর 2.5 বছর 3টে ঘর নিয়ে টোটাল 7.5 বছরে গণ্য করা হয় সাড়ে সাথী। তো আশা করি আমি আপনাদের কাছে আসলেই সাড়ে সাথে কী, কীভাবে তা গণ্য করা হয় এবং ঢাইয়া আসলেই কী, কীভাবে তা গণ্য করা হয়, এই বিষয়টি পরিষ্কার করতে পারলাম। ঢাইয়া একটি 2.5 বছরের শনির যে গোচর হয় সেই টাইমটাকে আমরা গণ্য করে থাকি, এবং 7.5 বছর ধরে যে টাইম পিরিয়ডটা চলে, শনি মহারাজ রাশিতে গোচর করে তার প্রথম ঘর এবং শেষের ঘর, এটা হলো শনির সাড়ে সাথী। তো সবসময় কেন বলা হয়ে থাকে যে ঢাইয়া বা সাড়ে সাথী চলাকালীন জাতক জাতিকার সাথে খারাপ কিছু হবে বা খুব দুঃখ কষ্টের সাথে জীবন যাপন করতে হতে পারে? আমরা সকলেই জানি, বা যারা জানে না তাদের জন্য বলছি, শনি মহারাজকে কিন্তু কর্মফলদাতাও বলা হয়ে থাকে। তাই মানা হয় যে কর্ম যা করবেন তার ফল আপনাকে পেতেই হবে, আর এই কর্মের ফল দিয়ে থাকবেন শনি মহারাজ স্বয়ং। আর আপনার জন্মছকের আপনার চতুর্থ ঘর, চন্দ্ররাশির যে চতুর্থ ঘর হয়, তা ধরা হয়ে থাকে সুখের ঘর হিসাবে। তো এইভাবেই আপনার চতুর্থ ঘরে যখন শনি মহারাজের বক্র দৃষ্টি পড়ছে, ঢাইয়া সৃষ্টি হচ্ছে, তখন আপনার শনির দৃষ্টি কিন্তু আপনার সুখের ঘরে পড়ছে। এবার কোনো কারণবশত আপনার কর্মফল যদি খারাপ হয়ে থাকে, তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনার কর্মফল যেমন হবে সেই হিসাবেই আপনি তার রেজাল্টটা পেয়ে থাকবেন, অর্থাৎ ফলটা পেয়ে থাকবেন। এবার ফল কীরকম হবে? ফল খারাপ হবে যে আপনি খুব খারাপ করেছেন সেটা নয়, কিন্তু নানান ধরনের অবস্ট্রাগলস আপনাকে ফেস করতে হবে। আপনার মানসিক শান্তি বা যেই মেটালিস্টিক শান্তি জিনিস আপনি পছন্দ করছেন, সেই ক্ষেত্রেও আপনাকে কিছুটা অবস্ট্রাগলস ফেস করতে হতে পারে। এবার ধরুন যাদের কর্মফল ভীষণ ভালো, তাদের ক্ষেত্রে বা সবার ক্ষেত্রে কেন এটাকে প্রথমেই খারাপ বা একটু ভয় দেখিয়েই বলা হয়ে থাকে? তার প্রধান কারণ হলো বক্রদৃষ্টি। শনির বক্রদৃষ্টির প্রভাব থেকে কিন্তু স্বয়ং আমাদের দেবতা গণেশ ছোটোবেলায় যে কী হয়েছিল, তার সাথে তার মুণ্ডচ্ছেদ হয়ে গিয়েছিল, সেই বিষয়ে কিন্তু আমরা সবাই জানি। তার জন্যই সবার প্রথমেই যখন ঢাইয়ার ব্যাপারটা চলে আসে, শনির বক্রদৃষ্টির কারণে কিন্তু সেটাকে খুব ভালো বলে গণ্য করা হয় না। তবে এটাও জানি যে এর সাথে সাথে আমরা এটাও জানি মুণ্ডচ্ছেদের পরে কিভাবে প্রাণ ফিরে পেয়েছিল গণেশ। ঠিক সেভাবেই যদি আপনার অষ্টম ঘরে শনি মহারাজ গোচর করেন, তখন কি হয়? তখন হয় আপনি যদি কোনো খারাপ কর্ম করে থাকেন, অর্থাৎ আপনার কর্ম যদি খারাপ হয়, কর্মফল
মৃত্যু সমতুল্য দুঃখ দিতে পারে। মনে হবে যে মানে এটা কেন আপনার সাথে হচ্ছে, এর থেকে ভালো তো মৃত্যু ছিল। আবার যদি কর্মফল ভালো হয় তো হঠাৎ করে আপনাকে আকস্মিক কোনো টাকা দিতে পারে, আপনি কিছু ভাবেননি এমন কোনো পজিশন হয়ে যেতে পারে বা প্রমোশন হতে পারে, জব হতে পারে। যারা বাইরে মানে হায়ার এডুকেশনের জন্য চেষ্টা করছিলেন ওটা হয়ে যেতে পারে। সত্যি কথা, কর্মফলের ওপরই মানে প্রায় পুরোটাই ডিপেন্ড করছে আপনি কী পেতে চলেছেন। ধরুন যারা মানুষকে ঠকাচ্ছেন বা ধরুন বিজনেস করছেন যেখানে আপনি চাইলে তার সাথে ভালো কিছু করতে পারেন, বা কোনো টাকা আপনি আটকে রেখেছেন যেটা আপনার পক্ষে দিয়ে দেওয়া কোনো ব্যাপারই না, তবুও আটকে রেখেছেন, এসব ক্ষেত্রে কিন্তু আপনাকে সেই সময় ফেস করতেই হবে অনেক অবস্টাকলস। ঠিক সেভাবেই 7.5-এর ক্ষেত্রেও হয়। আড়াই বছর আপনার রাশির ঘরের আগের ঘর, রাশির ঘর এবং তার পরের ঘরটি নিয়ে। তো এই সময় অনেকেই বলে যে খারাপ সময় যাবে বা কিছু। দেখুন, কর্মফলের ওপরেই তো ডিপেন্ড করছে, তাই ভালো কর্ম হলেও আর খারাপ কর্ম হলেও আপনাকে দুটোর ফলই পেতে হবে। এবার অনেকেই বলবেন যে ভালো কর্ম করলেও কেন আমাকে এরকম জিনিসগুলো ফেস করতে হচ্ছে। আমরা অনেক সময় এমন কোনো কাজ করে থাকি বা এমন কোনো কথা বলে থাকি, মানে আপনার অজান্তে করা কোনো কর্ম, কাউকে কোনো দুঃখ দেওয়া বা ধরুন কিছু লুকিয়েছেন বা যে কোনো ধরনের আপনি ভাববেন, মানে ছোট থেকে ছোট 1 টাকা চুরি করেছেন, সেটাও কিন্তু আপনার খারাপ কর্মের মধ্যেই ধরা হয়। আর 7.5-এর ক্ষেত্রে যারা পুরোপুরিভাবে ভালো কর্মের সাথে নিজেকে যুক্ত করে রাখেন, যেহেতু 7.5-এর সময় কিছু অবস্টাকলস ফেস করতে হয়, সেক্ষেত্রে আপনাদের জন্য কাজগুলো হতে একটু সময় লাগে। তাই হয়তো সবারই মনে হয় 7.5 চলাকালীন সময় খুব কষ্টের। দেখুন, জ্ঞানত বা অজ্ঞানত অবস্থায় কিন্তু আমরা অনেক সময় ভালো খারাপ কিছু কাজ করে ফেলি। এবার তার ফল কি আপনাকে সবসময় খারাপ পেতে হবে? না। যদি সম্ভব হয় চেষ্টা করুন যেটা আপনি ভুল করেছেন সেটা ঠিক করে নেওয়ার। আর এর সাথে সাথে সবথেকে বড় বিষয় হলো 7.5 কিন্তু শুধু শনি মহারাজকে বেস করে হলেও তার গোচর বা তার প্রভাব কি এটা কিন্তু পুরোপুরি মানে গণনা করা হয় পুরোপুরি বার চার্টটা দেখে। গুরুর অবস্থান কী রয়েছে, শুক্রের অবস্থান কী রয়েছে, কারণ শনি মহারাজ তো আপনার কর্মফলদাতা। তবে আপনার ভাগ্যে বাকি প্ল্যানেট কী পজিশনে রয়েছে, কে কী দিচ্ছে, কে নিচস্থ রয়েছে, উচ্চস্থ রয়েছে, কী দশা অন্তর্দশা চলছে, এই সব কিছু ক্যালকুলেট করা হয় এবং তখন দেখা হয় যে 7.5 আপনার জন্য কতটা ভালো বা খারাপ জিনিস নিয়ে আসতে চলেছে। তো 7.5-এর ক্ষেত্রে কোনো রেমেডি আছে নাকি এর থেকে, মানে এর যে কুপ্রভাব সেটা আপনার উপরে যাতে না পড়ে, সেক্ষেত্রে অনেকেই জানতে চান। তো নানান ধরনের রেমেডি দেখি এই ইউটিউব চ্যানেলে রয়েছে বা অন্য সোশ্যাল মিডিয়াতে রয়েছে। তো আমি জানি না কতগুলো রেমেডি আমি দেখেছি, হ্যাঁ সত্যি জেনুইন রেমেডি। আবার কিছু কিছু রেমেডি আমি শুনে অবাক হয়ে যাই, আচ্ছা এটাও রেমেডি হয়। বা হয়তো যিনি বলেছেন তিনি ট্রাই করে দেখেছেন, তার রেজাল্ট পেয়েছেন অবশ্যই। তবে হ্যাঁ, এটা রেমেডি হয়। কিন্তু দেখুন, আপনি যদি ভাবেন যে আপনার কর্মফল খুবই খারাপ রয়েছে, হঠাৎ করে রেমেডি করে সব ভালো পেয়ে যাবেন, সেটা নয়। তবে যাদের কর্মফল মোটামুটি জ্ঞানত অবস্থায় নয়, অজ্ঞানত অবস্থায় কিছু ছোট ভুল করে ফেলেছেন বা যার জন্য এফেক্ট হচ্ছে, সেসব ক্ষেত্রে কিন্তু অনেকটা আপনাকে হেল্প করে ওভারকাম করতে। তো বিষয় হলো যে ঢাইয়া এবং 7.5 চলছে কোন কোন রাশির। তো 5টা রাশি বর্তমানে এফেক্টেড রয়েছে 7.5 এবং ঢাইয়ার জন্য। তো 7.5-এর ক্ষেত্রে যেই রাশিগুলি এফেক্টেড রয়েছে তা হচ্ছে 29শে মার্চ থেকে শুরু হয়ে গেছে মেষ রাশির শনির 7.5 প্রথম ফেসে রয়েছে, অর্থাৎ প্রথম চরণে। এর সাথে চলছে হচ্ছে কুম্ভ রাশির কিন্তু থার্ড স্টেজ, এটা কুম্ভ রাশি 5 বছর অতিক্রম করে চলে এসেছে, তৃতীয় চরণে এখন চলছে। আর মীন রাশির ক্ষেত্রে দ্বিতীয় চরণ। আর ঢাইয়া স্টার্ট হচ্ছে সিংহ রাশির এবং ধনু রাশির। তো গত 29শে মার্চ তো একটা ভালো দিন ছিল, সেই দিন আমি বা তার আগে ভিডিওটা দিইনি। সেদিন তো অনেক ধরনের রেমেডি আপনারা করেছেন হয়তো সবাই। তো এবার সারা বছরে কি রেমেডি করবেন, প্রত্যেক দিন কি করতে হবে, তো সেই নিয়েই এখন আলোচনা করব। তো স্পেসিফিক যে 5টি রাশির কথা বললাম তার মধ্যে প্রথম রাশি যার ঢাইয়া শুরু হয়েছে সেটা হলো সিংহ রাশি। তো সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কী রেমেডি করলে আপনারা বেটার রেজাল্ট পাবেন। তো কী রেমেডি করবেন তার থেকেও বড় বিষয় হচ্ছে, যেহেতু কর্মফলের ওপর ডিপেন্ড করে কী কর্ম করবেন না। অ্যালকোহল বা মাদক জাতীয় দ্রব্য থেকে যতটা সম্ভব নিজেকে দূরে রাখার চেষ্টা করবেন এই সময়। আপনার বাড়িতে যারা কাজ করে বা আপনার আন্ডারে অফিসে হোক
ব্যবসায় হোক বা যে কোনো জায়গায় হোক, আপনার আন্ডারে যারা কাজ করে তাদের সাথে কোনো রকম বাজে ব্যবহার বা খারাপ কথাবার্তা তাদের এই সময় কিন্তু একদমই বলবেন না। আপনাদের ঢাইয়া চলছে 2.5 বছর চলবে, মানে হচ্ছে প্রায় 30টা মাস, প্রায় 30টা মাস নয় 30টা মাসই চলবে। এই 30 মাসে 30 দিন, মানে প্রত্যেক মাসে একদিন যেই জিনিসটা করবেন সেটা হচ্ছে সন্ধ্যের পর শনি মন্দিরে গিয়ে নিজের ছায়াটা দান করবেন। এর সাথে সাথে যারা ফিনান্সিয়াল প্রবলেম ফেস করছেন সিংহ রাশির জাতক জাতিকারা, তারা ব্ল্যাক পার্স ইউজ করবেন। এর সাথে পাত বলা হয় না, রূপোর পাত, সিলভারের পাত, স্কোয়ারে চেষ্টা করবেন 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি, খুব কম দামে, পাতলা হলেও ব্যাপার না, জাস্ট ওটা কিনে একটা পার্সের মধ্যে রেখে দেবেন। তো আমি যেই রেমেডিগুলো বললাম আপনারা করে দেখুন। দেখুন যেই রেমেডিটা বললাম মাসে একবার, তো মোটামুটি 3-4 মাস করে দেখুন যে কী রেজাল্ট পাচ্ছেন। তারপর ফিরে এসে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সাথে যে রেমেডিটা বললাম সিলভার অর্থাৎ রূপোর যে পাতটা স্কোয়ারে পার্সে রাখার, সেক্ষেত্রেও রেখে দেখুন এবং অবশ্যই জানান যে আপনাদের ফিনান্সিয়াল হেল্প কতটা হচ্ছে। দেখুন হঠাৎ করে কিছু না করলে তো টাকা চলে আসবে না, তবে ফালতু যেই টাকাগুলো খরচা হচ্ছিল ওগুলো কিন্তু আপনি মানে সেভিংস করতে পারবেন, মানে ফালতু খরচাটা বন্ধ করতে পারবেন। এরপর হলো ধনুরাশির লোকজন। ধনুরাশির লোকজন কি করবেন, যে কোনো হোমিওপ্যাথি দোকান থেকে না গিয়ে ওষুধ কিনবেন, মানে আর্নিকা ধরুন বা গ্যাসের ওষুধ, মানে সেরকম কোনো ব্যাপার নয়, এরকম ওষুধ কিনবেন। আর শনিবার মানে শুক্রবার রাত্রিবেলা, শনিবার ভোরবেলা এরকম দিনে সূর্য ওঠার আগে ভোরবেলা বিছানার থেকে নেমে একটু ফ্রেশ হবেন, মানে চোখে মুখে একটু জল দিয়ে মাথায় 2-4 ফোঁটা জল ছিটিয়ে নিয়ে তারপর সেই ওষুধ থেকে এক এক করে 4টা ড্রপ নিজের মুখে দেবেন, অর্থাৎ খাবেন। দেখুন এটা হচ্ছে মাসে একবার করলেই হবে, দুঃখিত সপ্তাহে একবার করলেই হবে, শনিবার দিন। ও তো অনেকেই বলবেন যে ঘুম থেকে উঠতে পারি না, রাত পর্যন্ত জাগি, রাত্রি অবধি আমাদের কাজ করতে হয়। দেখুন আপনাদের রেমেডিটা করতে হবে, আপনারা সমস্যায় আছেন, সমস্যায় পড়লে তো কথাই আছে বাঘে নাকি ধান খায়, সেক্ষেত্রে না হয় অ্যালার্ম দিয়ে করে নিলেন, চেষ্টা করবেন করার, তাহলে যে রেজাল্টটা পাবেন অন্য কোনো রেমেডি থেকে আপনাকে এই রেজাল্ট দেবে না। আর কালো কুকুরকে আটার রুটি খাবেন, অবশ্যই বাসি রুটি যেন না হয়। তো যাদের ঢাইয়া চলছিল তাদের নিয়ে বলে ফেললাম, এরপরে বলছি যাদের হচ্ছে 7.5 চলছে তাদের কি করতে হবে। প্রথমেই বলছি কুম্ভ রাশি, যাদের শেষ চরণ চলছে এই সময় কিন্তু একটু অবস্টেকলস দেখবেন কেরিয়ারের ক্ষেত্রে। 3টে মাটির কুকুর এক সাইজের একই রকম দেখতে নিজের ঘরের মানে বাড়ির পশ্চিম দিকে রাখুন। আশা করি এই রেমেডিটাই আপনার ক্যারিয়ারের, আপনার জবের, বিজনেসের ক্ষেত্রে যে অবস্টেকলসগুলো আসবে সেটার থেকে ওভারকাম করার জন্য আপনাকে ভীষণভাবে হেল্প করবে। আর যদি সম্ভব হয় প্রত্যেক দিন হনুমান চালিসা পড়ুন, সম্ভব হলে সন্ধ্যার পর হাঁটুন। এরপর চলে আসি মীন রাশি। মীন রাশির ওপরেই কিন্তু 7.5 মেইন চলছে। মীন রাশিতে কিন্তু শনি মহারাজ এখন অবস্থান করছেন। তো এরা কি করবে, সুরমা যেটা আমরা চোখে পড়ি 70 গ্রাম নেবেন, সলিডটা, চোখে পড়ে যেটা ওটা নয়, সলিড যেটা পাওয়া যায় সেটা নেবেন। এটা যে কোনো একটা স্যাটারডে এটাকে মানে বাড়ির বাইরে নিয়ে গিয়ে যে কোনো মাটিতে পুঁতে দেবেন। এর সাথে সাথে যদি কালো কুকুরকে সম্ভব হয় আপনিও কুকুরকে রুটি খাওয়াবেন, আটার রুটি, অবশ্যই বাসি রুটি অ্যাভয়েড করবেন এবং কুকুরকে চেষ্টা করবেন ফ্রেশ রুটি খাওয়ানোর। এরপরে আসছে যেই রাশিতে শুরু হয়েছে মেষ রাশি, অলরেডি মেষ রাশির জাতক জাতিকাদের কিন্তু ভয় দেখানো হয়ে গেছে, না না অত ভয় পাওয়ার দরকার নেই। স্টার্টিংটা কিন্তু এতটা প্রবলেমেটিক পাবেন না, বেশ ভালোই স্মুথ যাবে, বুঝতেই পারবেন না যে 7.5 শুরু হয়েছে। কারণ বলেইছি একটা ভিডিও করেছিলাম আমি যেখানে 7.5 নিয়ে বলেছিলাম যে 7.5 এমন কোনো জিনিস নয়, সুইচ নয় যে অন করলেই শুরু হয়ে যাচ্ছে বা সুইচ অফ করলেই শুরু হয়ে যাচ্ছে। তো একটু সময় তো আপনাকে লাগবে। দেখুন খারাপ হবে এটা অবশ্যই আমি বলবো যে না, অতটা ভাবার কিছুই নেই, তবে ছোটোখাটো যে অবস্টেকলসগুলো আসবে সেটাই অবশ্যই, তার ক্ষেত্রে কি করবেন, তো চেষ্টা করবেন নিজের বাড়ির সামনে সবথেকে কাছে যেই মন্দিরটা রয়েছে সেটাতে যাওয়ার, খালি পায়ে যাবেন। এবার যদি খালি পায়ে না যাওয়ার মতন কোনো মন্দির থাকে, বেশ দূরে থাকে, তাহলে দেখুন চেষ্টা করবেন যাতে চামড়ার জুতো না হয়, যে কোনো ধরনের জুতো পরবেন,
চামড়ার জুতো অবশ্যই অ্যাভয়েড করবেন। পরে মন্দিরের সামনে যাবেন। এবার মন্দির প্রাঙ্গণের বাইরে জুতোটাকে খুলবেন, পাটাকে ধোবেন, সাথে করে জল নিয়ে গেলেন। এবার পা ধুয়ে খালি পায়ে মন্দির পর্যন্ত হেঁটে গিয়ে মন্দিরের সিঁড়ি, প্রথম সিঁড়িতে নিচু হয়ে উপর হয়ে প্রথমেই নাকটাকে ডলবেন। হালকা করে ডলে নিয়ে বলবেন যে হে ঈশ্বর, জ্ঞানত বা অজ্ঞানত অবস্থায় আমার যদি কোনো রকম ভুল কর্ম করে থাকি আপনি আমাকে ক্ষমা করুন। মানে প্রার্থনা করবেন যাতে আপনার যদি কোনো ভুল হয়ে থাকে ঈশ্বর যাতে আপনাকে ক্ষমা করে। সেটা যে কোনো মন্দির হতে পারে। যেহেতু আপনাদের ফার্স্ট ফেজ, শুধু এই রেমেডিটাই করুন, সাথে জেনারেল যেই রেমেডিগুলো রয়েছে সেগুলো করুন। এই ধরুন সন্ধ্যের পর হাঁটা, হনুমান চালিসা পড়া, এই রেমেডিগুলো করুন। দেখতে পারবেন, বুঝতে পারবেন যে কতটা ভালো আপনারা রয়েছেন বাকি এই রাশির জাতক জাতিকাদের কম্পেয়ারে। কারণ এখন সোশ্যাল মিডিয়ার যুগে আপনি খুব তাড়াতাড়ি দেখতে পারবেন আস্তে আস্তে মেষ রাশির জাতক জাতিকারা তাদের লাইফে মানে যে অবস্ট্রাগলসগুলো আসছে, প্রবলেমগুলো আসছে, সেগুলো নিয়ে হয়তো কথা বলছে। সেক্ষেত্রে বুঝতে পারবেন যে আপনার এই প্রবলেমগুলো অনেকটাই কম ফেস করতে হচ্ছে বা কিছু ক্ষেত্রে ফেস করতেই হচ্ছে না। তো এই রেমেডিগুলো অবশ্যই করুন আর জানাবেন যে কেমন আছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। দেখা হবে পরের অন্য কোনো ভিডিওতে। রাধে রাধে।